আজকের গল্প ডায়না ইমরোজ লাকি রচিত দ্য সাইলেন্ট ম্যানর। গল্প পাঠে আমি জয়ন্তী। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধতা নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পেছনে গুদাম ঘরটাতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল দেওয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহিরের সাথে গ্রামের দুজন লোকও আসে, শফিকুল, তারিক। মিলনের কাছের বন্ধু ছিল ওরা। গোটা গ্রাম এখনো স্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, আবার কেউ ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখা তার কথা ছিল না। নানান লোকের নানান ধরনের ধারণা, মন্তব্য। আহির মির্জা আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে, যেন স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিব্রতকর ছাপ আনে। আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে। চারিদিকে রক্তের ছিটে ফোটা। আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে তার চোখ গেল। সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল। এখনই বোঝা যাচ্ছে না এটা কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটা রূপার খণ্ড। কাজে লাগতে পারে খণ্ডটি। পকেটে রেখে দিল। গুদাম ঘর থেকে বাইরে আসে, কারখানাটার দিকে তাকালো। গেটের ওপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা, স্থাপিত 1889। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। নিশ্চয় জমিদারদের পূর্বপুরুষদের গড়া কারখানা, আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানা বিকাল 5টায় ছুটি হয়, কিন্তু ওই দিন রাতে আমি একজন রে এই দিক থেকেই যাইতে দেখছি। কে সে? বাবু, আশরাফ, বৃদ্ধা। বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে যায়। ওই দিন রাত 3টার দিকেই বাড়ি ফিরছে। আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এই একটাই। ওনাকে এখন কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছে তারা। মাটির ঘর, উঠোনে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে। শীত শেষ হলেই গরম শুরু। এখনই সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধা চোখ তুলে দেখল 4 জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তার আগেই আহির তার সামনে যে বলল, চাচি, আপনাকে উঠতে হবে না, আমিই বসছি এখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞাসা করল, তোমরা কারা? আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুন হলো, ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বৃদ্ধা কথা শুনে চোখ তুলে শফিকুল, তারেকের দিকে দেখল। শফিকুল বলল, চাচাকে একটু ডাকেন, ওনার সাথেই কথা বলতে এসেছে। তখনই ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ, কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো। আশরাফের সামনে এসে দাঁড়ায়। আশরাফ সবার দিকে একবার তাকালো। খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করল। আমি ডিটেকটিভ আহির মির্জা। মিলনের হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাকে সাহায্য করবো? মিলন যেদিন খুন হয়েছে ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে? আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল। চোখে ভয়, আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয় বলুন। ওই দিন রাইতে আমি ওইখান দিয়েই আইতাছিলাম। হঠাৎ কারখানার গুদামঘর থেকে একটা কিছু ভাঙনের শব্দ আসে। আমি কৌতূহলবশত ওইখানে যাই, আর তখন একটা মেয়ের তির্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই। আমি ভয় পাইয়া যাই। এরপর আমি চইল্লাইয়া পড়ি। পরদিন হুনি মিলন নাই। আহির নিস্তব্ধ হয়ে গেল। তারেক আবারও বলল, বাবু, মেয়ে মানুষে খুন করে নাই তো? কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না। বিবাহিত ছিল, যদিও ওর বউ মারা গেছে।
সন্ধ্যার দিকে আহের মির্জা পৌঁছলো পশ্চিমপাড়া ধান ক্ষেতের পাশের এক কাঁচা ঘরে। সেটিই ছিল মিলনের ঘর। ছোট্ট মাটির দেওয়াল, খাটের পাশে একটি পুরনো লণ্ঠন, জানালার ধারে রাখা একটি ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়ই, চোখে গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বক্স। খুলতেই ভেতরে কিছু কাগজ, শুকনো ফুল আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাইরে তখন সন্ধে, কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ, দূরে এক প্যাঁচার ডাক। আহির, তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখল দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থামে আহিরের সামনে, কাপা গলায় বলল, আপনি কি মির্জা বাবু? হ্যাঁ, কিছু হয়েছে? বৃদ্ধা একটু থেমে বলল, ওই মিলনের বৃদ্ধ রাইতে আমি জায়গা ছিলাম বাবু। রাত ছিল ঘন কুয়াশার। হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। তারপর যেন কেউ দরজা ঠেললো, লোহার ধাক্কা পড়ল, আর সব চুপ। ওই রাইতে আমিও ওই দিক দিয়ে আসতেছিলাম শহর থাইকা। নারীর কান্না? আহির বিস্ময় বলল, হ বাবু। আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে এই কথা? কে শুনবে বাবু? আহির আর কোনো প্রশ্ন করল না। বাড়ি ফেরার পালা। যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করেছে। আজ তার তদন্তে রীতি টানল। সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কোকিতর আধার ধেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরেছে। রাস্তার দুই ধারে শুধু জঙ্গল, চারিদিক নিস্তব্ধ, টিউলির স্নিগ্ধ শোভন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায়। রাফিদের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি। অশ্বও আনেনি। উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে। রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয়। আশেপাশে বারবার তাকাচ্ছে। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক, কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত্র। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত দেখে মর্মাহত হয়। রাফিদ ঢোক গিলে বেশ রেগে বলল, পথ ছাড়। পথ ছাড়তে তো আহি নাই, তোর জান লইতে আইছি। অনেকদিন পর বাগে পাইছি তোরে। তোর বাপ অনেক জ্বালাইছে। তোকে পূর্বপুরুষরাও অনেক নিকৃষ্ট মানুষ আছিল। গরিব বইলা দাম দিত না। সংস্কার সংস্কার বইলা আমাগো আপনজনের প্রাণ নিছ। আজ তোরে মাইরা এর প্রতিশোধ তুলমু। দেহি তোর বাপ কতটা ছটফট করতে পারে। রাফিদ বলল, দেখ, আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, ওই, ওরে শেষ কর, বেশি কথা কয়। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল। ধারালো ছুরির ঝলক চোখে পড়তেই সে পাশ ফিরে গেল বজ্রগতিতে, আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করল যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের ধারে। দ্বিতীয় জন পেছন থেকে লাঠি ঘোরাতে ঘোরাতে এলো, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্ত্র, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন তার প্রায় বুকের কাছে, সে হাত বাড়িয়ে আঘাতের দিক ঘুরিয়ে দিল, আর ছুরিটাই উল্টে ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল। লোকটা চিৎকার করে উঠল। রাফিদের নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। 3 জনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারের রক্ত তো ভালোই তেজ দেখতাছি। ওই, তুই যা।
বলে পাশের একজনকে ইশারা করে, কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখনই বাকি দুইজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে, তারপর তাকে ধরে ফেলে। দুই হাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারী হাতে চাপাতি তুলে নেয়। এরপর রাফিদের দিকে এগিয়ে গেল। রাফিদ হাত ছোটানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল। তাকে চাপাতে দিয়ে আক্রমণ করবে ঠিক তখনই রাফিদ চোখ বুজে ফেলে। গভীর শ্বাস নিচ্ছে, ঘেমে গেছে সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতিটি ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয়। রাফিদ ঘুরে তাকালো, মীরকে দেখল। এক মুহূর্তেই বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে, আর লাথিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছ, এখন চেনা যাবে তোমাদের আসল মুখ, বলে মীর। রাফিদা তখন নিজেকে সামলে আবারও দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, অন্যদিকে আহির, অন্য পাশে মীর। ত্রিভুজ আকারে ঘিরে ফেলে শত্রুদের। ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির ঝলকানি। বাগানের ফুল উড়ে যায়। বাতাসে ধুলো ও রক্তের গন্ধ মেশে। আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারীর নাক ভেঙে ফেলে। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে ঠেস ফেলে গর্জে ওঠে, কে পাঠিয়েছে তোদের? লোকটা গোগো শব্দ করে, তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়। বাতাস আবার নিস্তব্ধ হয়। দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নীরবতা। রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে, তারপর ধীরে বলে ওঠে, এই খেলা বড় গভীর মীর। এখন থেকে সাবধানে থাকবে, এরা পুরনো শত্রু। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকালো আহিরের দিকে। হাত থেকে তার রক্ত ঝরছে। মীর ও রাফিদ ছুটে আসে। মীর খুব চিন্তিত হলো, আহির, তোর হাত থেকে তো রক্ত ঝরছে। কতই আর ঝরবে, এমনিতেই থেমে যাবে, রক্তের শক মিটলেই। অদ্ভুত, দ্রুত বাড়ি চল, বেশি রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, এই চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। বাড়ি অবধি যেতে সময় লাগবে, ততক্ষণে অনেক রক্ত ঝরবে। রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোরা এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোর আসতে দেরি বলেই এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখনই বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ি সাথে ছিল না। আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফিদ বলল, আচ্ছা ঠিক আছে, কথা না বাড়িয়ে ওই বাড়িটায় চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করল, কিন্তু মীর ও রাফিদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো খড়ের চাল, মাটির দেওয়ালে পড়ছে নরম রূপালি ছায়া। আঙিনায় একটা নিম গাছ, তাতে বাতাস লাগলে পাতা নড়ে। শাঁসা শব্দে যেন রাত কথা বলে উঠছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন টিমটিম করছে, কখনো জ্বলে, কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো কোনো সময় বাঁশ ঝাড়ে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে নিস্তব্ধতাটাও যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ। কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ, আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোয়ার গন্ধ মিশে গেছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক, গুঁই 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 গুঁই, আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক। সবকিছুই শান্ত, অথচ
কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর ও আহির। মাটির স্যাঁতস্যাঁতে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভেতরে আছেন? সাহায্য দরকার। মীর বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা। লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারে না। রাফিদ দেখল সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। খালা, আপনি? বাবা, তুমি এইখানে এত রাইতে? কিছু হয়েছে? আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে ফিরছিলাম, কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায়। রক্ত ঝরছে। বাড়ি অবধি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখল। ডান হাতটা রক্তে মাখা। আর তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে। উটির সাথে হারিকেন ঝোলানো। উঠোনে কিছু গাছের সাথে মশাল জ্বলছে। চারপাশটা বেশ সোনালি রঙের রঙিন দৃশ্য ফুটিয়ে তুলেছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল, গৌরী, জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটটা রক্ত ঝরতাছে। তুই একটু দেখ তো মা, আমি তো সোজা হয়ে দাঁড়াইতে পারতাছি না। আহির মীরকে লক্ষ্য করেই বলল, আমার কিছু হয়নি। এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না। চল, চলে যাই এখান থেকে। শুধু শুধু ওনাদের বিরক্ত করছি। মীর রাফিদ শুনল না। এরপর মিনিট পাঁচেক পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে। মাথার ওড়না নাক অবধি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে। হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটি পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে। আহিরের হাতের ক্ষতর দিকে দেখল। ছুরি অথবা চাপাতির আঘাত, দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই কোথাও থেকে মারামারি করে এসেছে, গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয়। তারপর সেখানে চা পাতা ভাটা দিল। আহির কিছুটা ব্যথা পেল। গৌরী চা পাতা দিয়ে তার উপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া। আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত ঝরেই যেত। আসি তাহলে আমরা, বলেই উঠে দাঁড়ালো। আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফিদ, মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখল। রাত বাড়ছে। রাতটা যেন রূপলি। চাঁদ মাথার উপরে জ্বলছে। তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের উপর। খড়ের চালা, পুরনো টালি, দোতলার জানালা, সবকিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয়। চারিদিক নিস্তব্ধ, তবু এই নীরবতার মধ্যেই আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, দূরে ধানের ঝিঝি শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙ্গিনার বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে। আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ। সেখানে বসে আছে আহির, রাফিদ। দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসে, ঠন ঠন ঠন। গরুগুলো ঘুমোচ্ছে নিশ্চিন্তে। তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতেরই অংশ। বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলার একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতি, কারো মিষ্টি কণ্ঠে গাওয়া। খুব নিচু স্বরে আসছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সেই সুরটা ঘুরে বেড়ায় উঠোন জুড়ে। চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে। সুরটি আহিরের কানে এসে বাঁধে। জিজ্ঞাসা করল, কে গাইছে? রাফিদ বলল, দাদি, তার লালন গীতি পছন্দ। বাগানের বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে, পাতা দোলে আলতো করে। রাত রানীর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমোচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে। ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে, হাতে 2 কাপ চা। চুপচাপ এসে রাফিদ ও আহিরকে চা দিয়ে যায়। ধীরে ধীরে সময় গড়ায়। আহির বলল, চল বাড়ির পেছনে পুকুর পাড় থেকে ঘুরে আসি।
বাড়ির পেছনের পুকুরে জলের ওপর চাঁদের প্রতিফলন, যেন দুটি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। বক পাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে। জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে ধাপে। রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাইরে কোথাও থেমে গেছে। এই বাড়ির ভেতরে শুধুই বাতাসের গন্ধ, মাটির শান্তি, আর একটা পুরনো সুর বাজছে খুব নরমভাবে, যা শুনলে মনটা নিজের অজান্তেই নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আহির খুব চিন্তিত। ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি। রাফিদ একটা সিগারেট ধরালো, আহিরের দিকেও একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা তিনজন বাড়িতে ফিরলে আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞাসা করেছিল, কিছু হয়েছে তোমাদের? মীর তখন সত্যটা লুকিয়ে মিথ্যা বলেছিল আমজাদকে। শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছিল, ডাক্তারের ব্যবস্থা করছি। কিন্তু আহির নাকচ করল। মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই। রাফিদ এবং আহিরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায়, কাউকে কিছু বলে না। আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মীর কোথায় গেছে? হয়তো দিঘির পাড়ে। কেন? নাচনেওয়ালির উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলল, ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না, আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদেরও উচ্চ বংশের হতে হবে। ধারণা তো সঠিক। আজ তুমি যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নিবে? রাফিদ নিঃশব্দে হেসে বলল, পরিবার, সংসার, নিয়ম নীতির জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। যেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না, পরিবার সমাজ পূর্ণতা পেতে দেয় না। পেছন থেকে তাদের কথোপকথন শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ার ঘরে যায়। মায়া ঘরে একাই ছিল। তাকে বুলবুল জানায়, শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে। স্যালেডা মোটেও সুবিধার না। গ্রামের কোনো মেয়েকেই বিয়ে করবে না, শুধু শুধু মজা নিতেছে সহজ সরল মেয়েগুলোর সাথে। দেখবে না পা, তার কপালে মায়া জুটবে না। মায়া বুলবুলের কথার কোনো প্রতিক্রিয়া করল না। বুলবুল মায়ার কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশ পানে। বুলবুল যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেল। মায়ের মনটা বিষিয়ে উঠল, চোখে জল জমল। জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তেই হাত দিয়ে মুছে ফেলল। তখন হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে ওঠে। তাকে দেখল মীর। আপনি এত রাতে এখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা, দেখি তো জ্বর কমেছে কিনা বলে মায়ের কপালে হাত দিয়ে জ্বর দেখতেই মায়া সরে গিয়ে বলল, আপনার কোনো অধিকার নেই আমার শরীর স্পর্শ করার, পরপুরুষ আপনি। ও আচ্ছা, তোমাকে ছুতে বুঝি দলিল লাগবে? দলিল তো আমার কাছে নেই, আর দলিল আমি তৈরি করতেও পারবো না। যাও, ছুঁয়ে দেখব না। মায়া দৃষ্টি সরিয়ে নেয়। তার মুখটা গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়ানির উত্তর। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে, তবুও তোমার মন খারাপ। আর দেখো, আমার কিছুই নেই, তারপরও আমি হাসছি। আপনারও তো সব আছে, কি নেই আপনার? মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমরা দেখো আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিছুই নেই। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মা নেই। এই বাক্যটি সব কিছু এলোমেলো করে দেয়। মীর থামে, তার কথা আটকে যাচ্ছে। পুনরায় বলল, আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। মায়ের আদর স্নেহ আমি খুব ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন, সব কিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমোও, আমি তখন মায়ের কথা ভাবি। তোমরা যখন মায়ের সাথে অভিমান করো, তখন আমি আফসোস করি।
একটা বাক্য তখন আমার চারপাশে ঘোরে। আমার মা নেই, সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মীরের কথাগুলো দুঃখে মাখা। মায়া দেখল মীরের দিকে, তার চোখে জল। মীর জানালার পাশে দাঁড়ায়, শান্তভাবেই বলল, আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে, স্নেহ করলে আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে দেই না, কিন্তু হয়। আমার সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু তারপরও আমি শূন্য, কারণ আমার মাঝে নেই। ভাবতেই অবাক লাগে, যে মানুষটির গর্ভে আমি ছিলাম, যার দুগ্ধ পান করেছি আমি হাসলে যে হাসতো, আমি কাঁদলে যে কাঁদতো, সেই মানুষটাই আর দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ করেই বলল, আমি এই দুনিয়াতে মাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, এখনো বাসি, আর চিরদিন বাসব। মানুষ সব শোক হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি আমার মায়ের শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে, ওড়নার আঁচল দিয়ে নিজের চোখ মুছল। আপনি কাঁদছেন? মীরকে বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন বাবা তো জোয়ান ছিল, চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারত, কিন্তু আমার কথা ভেবে করেননি। তাছাড়া বাবাও মাকে প্রচণ্ড ভালোবাসত, বাবা এখনো মাকে ভুলতে পারেনি। আপনার ছোট্ট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। মীর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা নেই দেখে ছোট মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না, আমি কষ্ট পাবো ভেবে। মা না থাকার গভীর ব্যথার ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয়, ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা। ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল? কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে, আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ আমায় একা করে দিয়েছেন। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকেই তাকিয়ে বলল, মায়ের কবরের কাছে গিয়েছিলাম, হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল। মায়া কিছু বলল না। মীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই, তুমি বিশ্রাম নাও। বলে মীর চলে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে, দৃষ্টি তার ডান হাতের দিকে। ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাঁধা, নিশ্চয়ই এটি গৌরীর ওড়নার খণ্ড। আহির হাসে, তার হাসি দেখে রাফিদ বলল, তুই কাটা হাত দেখে হাসছিস? অদ্ভুত, মানুষ কাতরায় আর তুই বোধহয় খুশি হয়েছি। মানুষ কাতরায়, প্রেমিক না, বলল আহির। এর মানে? রফিদ সিগারেট ধরালো। এর মানের ব্যাখ্যা আমার কাছেও নেই। মীর হাজির হয়, হাতে একটা বই। বইটি নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল, তুই না দিঘির পাড়ে গিয়েছিলিস, কখন আসলি? মীর জবাব দেওয়ার আগেই আহির মীরের দিকে তাকিয়ে বলল, মীর, খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা তুই বলে ডেকেছিলিস। মীর হাস্যোজ্জ্বল মুখেই বলল, বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে, হাসলো তো। বলা শেষে তিনজনই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই? রাফিদ সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা ছিল, শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে গেল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে? তবে শেফালি কেন বলেছে একদিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলেছে? মিথ্যা কেন বলল? মীরকে চিন্তিত দেখে রাফিদ বলল, তোর কি হয়েছে, কি ভাবছিস? তেমন কিছু না, তুই জিজ্ঞাসা করলি না কখন এলাম, এই মিনিট 40 হয়। তোর হাতে এটা কিসের বই? আহির জিজ্ঞাসা করল।
দ্য সাইলেন্ট ম্যানর বই। বাবাও বইটি পড়েছে। এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে। বইটা পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘোর থেকে যাবে, তাই ভাবছি পড়ে দেখি। দে দেখি বইটা। আহির চাইল, মেয়ের দিল। দ্য সাইলেন্ট ম্যানর বইটির লেখকের নাম সুফিয়ান হায়দার। বইটাতে সময়কাল লেখা আছে অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব, কাজের জন্য হয়তো সময় পাবো না, তাই বইটা পুনরায় এগিয়ে দিল মীরের দিকে। মীর বলল, আজ পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু, পরে পড়ব। আমি আসছি, বাবার সাথে কিছু কাজ আছে, তোরা আড্ডা দে, বলে রাফিদ চলে যায়। রাত বাড়ছে। মায়া ঘরে একা একা শুয়ে আছে। তৃষ্ণা আজ তার সাথে নেই, তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে। মায়া অনেকবার বলেছে তার ভয় করছে, একা একা ঘরে থাকতে পারে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না, দেশে ফেরার পর থেকেই সমস্যাটা দেখা দিয়েছে। এটা সমস্যা, অযথা ভয় উদ্বেগ থেকে হচ্ছে কিনা সে জানে না। যেদিন গ্রামে এসেছে সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল। সেদিন রাতেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপর ঘুম থেকে উঠে গিয়ে দেখে সব মিথ্যা, অর্থাৎ স্বপ্ন, কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে। মায়া একবার ঘড়ির দিকে তাকালো, সময় তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘুম পাচ্ছে তার, ভয়ও পাচ্ছে, ভয়ের জন্য ঘুমাতেও পারছে না। তখনই ঘড়িতে টং করে শব্দ করে, 12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত 12টার পরেই ভূতেরা আসে, এটাই ওদের নির্দিষ্ট সময়। এমন সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্ময়কর হয়ে উঠল, বাল্ব নিভে গেছে, শুধু কিছু মোমবাতি জ্বলছে। এক ধরনের পিতলের হাড়ির ভেতর মোমবাতি জ্বালিয়ে রাখা, সোনালি আলো দিচ্ছে বেশ। জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া শুয়ে থেকে উঠে বসে। চারপাশ খুবই নিস্তব্ধ, এমন মনে হচ্ছে এখনই কেউ হানা আনবে তার উপর। সে ভয়ে দোয়া পড়তে শুরু করে, পড়ে বুকে একটু ফু দিল, কিন্তু ভয় কমল না। কিভাবে কমবে? মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ার বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু করলো, তার সাথে ধকধক শব্দ। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। সে বিছানা থেকে নামলো, চাদরটা পেঁচিয়ে নেয়, এরপর বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে, কিন্তু নিজে থেকে জল কিভাবে পড়বে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো? বাথরুমের কাছে এসে পৌঁছয়, দরজা খুলে ভেতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়, এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মায়ার ভয়টা আরও বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট স্বরে আতঙ্কে জড়সড় হয়ে গেল। কম্বলটি কাঁপা কাঁপা হাতে ভয় ভয় তুলল। ঠিক তখনই মায়ার মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে তার দিকেই তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল, প্রচণ্ড ঘেমে গেল। তার বুকের ধুকধুক শব্দটা খাটের নিচ অবধি যেন চলে গেছে, কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকালো খাটের নিচে। ভয়ঙ্কর এক বিকৃত আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ার দিকেই তাকিয়ে আছে। মায়া তীর্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইল। এমন সময় রাফিদের সাথে ধাক্কা লাগলো তার। মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরল তাকে। মায়া ফোপাচ্ছে। রাফিদ বারবার জিজ্ঞাসা করলো, কে হয়েছে? ভয় পেয়েছিস কেন? ঘরে কে? নাকি স্বপ্ন দেখেছি? বল আমায়। একসাথে এতগুলো প্রশ্ন করলো রাফিদ। মায়া নিজেকে কোনো মতে সামলে বলল, ভাইয়া, খাটের নিচে কেউ আছে? কি বলছিস? সত্যি? আমি সত্যি বলছি ভাইয়া, এখনো খাটের নিচেই আছে। চল ভেতরে দেখছি। রাফিদ ঘরে প্রবেশ করে, এরপর খাটের নিচে উকি মেরে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারল আহত মেয়েটিকে দেখেছে। রাফিদ ভয় পাচ্ছে। ভাই, তুই ওকে দেখেছিস? সরে আয়, আঘাত করবে। তুই ঠিকই বলেছিস মায়া,
খাটের নিচে একে? তুই ওকে আগে থেকে চিনিস? আমি ওকে কিভাবে চিনব? ভূতটা একদম তোর মতো দেখতে। কি বলছিস? সত্যিই বলছি। তার মানে ও আমার রূপ ধারণ করেছে? একদমই তাই। তোর যা রূপ খুব সহজেই ও নকল করে নিয়েছে। ভাই! মায়া ভয়ের চোখে রেগে গেল। রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখল এতক্ষণ তার ভাই তার সাথে মজা করেছে, নিশ্চিত হলো। রাফিদ হাসি থামিয়ে বলল, নীল। এরপর ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে, যেটা জ্বলছিল। রাফিদ আর একটা ধরালো। এরপর চেয়ারে বসলো। জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে বলল, তুই আর শান্তি দিলি না। আমি তো সারাদিনেও তোকে বিরক্ত করি না, আর এখন বলছিস শান্তি দিচ্ছি না? আমার কথা বলিনি, ভূতের কথা বলেছি। মানে? মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তি মতো থাকতে পারছে না। আমি সত্যিই ভূত দেখেছি। বাথরুমের জলটা পর্যন্তও ছেড়েছে। বালতি ভরে জল নিচে পড়ছিল। তো এতে ভয় পাওয়ার কি আছে? ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না? গোসল করতে গিয়েছিল, ঘরের আলো নিভিয়ে দিয়েছিল। ওর নিশ্চয়ই লজ্জা লাগছিল। ভাই, আমি মোটেও মিথ্যে বলছি না। রাফিদ সিগারেটের ধোঁয়া ছেড়েই বলল, মিথ্যা তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাফিদ তার সাথে মজা করছে, অথচ সে ভয় পেয়েই আছে। মায়া গাম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাফিদ বলল, পাগলের ডাক্তার দেখাতে হবে। কাকে? তোকে। কেন? পাগলকে তো পাগলের ডাক্তারই ভালো করতে পারবে, তাই না? আমি পাগল? মায়া হা হয়ে গেল। তা না হলে কেউ ঘরের ভিতর ভূত দেখে? সত্যি বলছি। চোখে ঘুম ছিল, তাই ভুল দেখেছিস। তাহলে জলের কল কে ছাড়লো? তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল। বাথরুমের কলে একটু সমস্যা ছিল, সারানো হয়নি, মনেও ছিল না, তাই মাঝে মধ্যে একাই জল পড়ে। তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল? আমি তো ফেলিনি। হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গায়ে বেঁধে পড়ে গেছে, তুই দেখিসনি। মায়া নিজের মনের ভুল ধরে নিল। রাফিদের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্যও। মায়া মনে মনে স্বীকার করে, কিন্তু ভেতর থেকে ভয় যায়নি। রাফিদ সিগারেট টানা শেষ করে শেষ খণ্ডিত অংশটি বারান্দা থেকে ফেলে দেয়। আচ্ছা, তুমি আমার ঘরে কেন আসলে এই সময়? মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন করল। তুই থেকে তুমিতে চলে গেলি, হঠাৎ কি হলো? বল না। দেখতে আসছিলাম তোকে, জ্বর কমলো কিনা। কমেছে, তবে পুরোপুরি না, শরীরটা এখনো গরম। কই দেখি। রাফিদ কপালে হাত দিয়ে দেখল, আসলেই গরম। তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়লে ভালো লাগবে। মায়া এখন শুয়ে পড়লে রাফিদ চলে যাবে। তারপর যদি ওই ভূতটা আবারও আসে। মাত্রই ভেবেছে ভূত টুত বলে কিছু হয় না, সবই মনের ভুল। কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে। রাফিদ চলে গেলেই আসবে। রাফিদকে যেভাবে হোক মায়ার আটকাতে হবে। ভাই, একটা কথা জিজ্ঞাসা করব? আবার অনুমতি চাইছিস? তুমি বিয়ে কবে করবে? আমি তো বিয়ে করব না। আর এসব ফালতু কথা বাদ দে, নে শুয়ে পড়। রাফিদ মায়াকে শুইয়ে দিল, গায়ে কম্বল জড়িয়ে দিল। এরপর রাফিদ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাতটা ধপ করে ধরে ফেলল। রাফিদ থমকে দাঁড়িয়ে যায়। চোখের সামনে সেই ছোট্টবেলার দৃশ্যটি ভেসে ওঠে। কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল। তখন রাফিদ তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছন থেকে এভাবেই হাতটা সেদিন ধরে বলেছিল, আমাকে একা রেখে যেও না ভাইয়া, আমাকে একা রেখে যেও না ভাইয়া, ভয় করছে। মায়া বলল। রাফিদ পুনরায় বিছানায় বসে, জুতো খুলে ফেলল। এরপর মোহময় কণ্ঠে বলল, এজন্যই হঠাৎ তুই থেকে তুমিতে চলে গেছিস? এত ভয় কিসের তোর? আমি আছি তো।
আমি থাকতে তোর কখনো কিছু হবে না, বলে রাফিদ মায়ার মাথায় হাত বুলিয়ে দিল। মায়া এতক্ষণ পর নির্ভয়ে শুতে পারল। এখন শান্তিতে ঘুম হবে তার। মায়া রাফিদের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি খুব শক্ত করে ধরে রেখেছে। রাফিদ তখন ফিসফিসিয়ে বলল, তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায়, আর তোকে হাসতে দেখলে দুনিয়াটাকেই সুন্দর মনে হয়। এরপর মায়ের কপালে চুমু দিল। অন্যদিকে রাত বাড়লেও ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে। বাইরে শীতের বাতাস হু করে বইছে। কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে। বাতাসে মাটির গন্ধ, আর ঠান্ডা এমন যে নিঃশ্বাসও যেন কেটে যায় মাঝপথে। বিছানায় শুয়ে আছে রহিমা। চোখ আধ খোলা, ঠোঁট ফেটে গেছে শীতে। গায়ে পুরনো একটা চাদর জড়ানো, যেটা একসময় সাদা ছিল, এখন ধূসর আর ছেঁড়া। তার পাশে রাখা আছে একটা পুরনো লণ্ঠন। তার আলোয় ঘরটা যেন কাঁপে কাঁপে জলে নিভে যায়। গৌরী চুলার সামনে বসে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে পাতলা একটা শাল। ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে। সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না, শুধুই ধোঁয়া উঠছে। সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল। সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল। একজন 2টা 3 পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে। রান্নার সুযোগ হয়নি। চুলার ধোঁয়ায় চোখ জ্বালা করে জল চলে আসে, কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে আবারও চেষ্টা করে। এই আগুনও আমার মায়ের মতো, যতই জ্বালাই জ্বলে না, বলল গৌরী। বিছানা থেকে রহিমা কাশতে কাশতে বলল, মা রে, তুই আবার কাঁদতাছিস নাকি? গৌরী হাতের পিঠে চোখ মুছে, না মা, ধোয়ায় চোখে জল আসছে। ধোয়া না রে, তোর মনের কষ্ট বের হইতাছে। তুই আমারে লইয়া আর ভাবিস না। যদি হায়াত থাহে তবে বাসমু, নয় মরুম। গৌরী রহিমার পাশে এসে বসে, কপালে হাত রাখে তার। গরম আগুনের মতো গা জ্বলছে রহিমার। গৌরী তখন বলল, তোমার শরীর জ্বরে পুড়তাছে মা, আমি তোমাকে ডক্টরের কাছে নেওয়ার চেষ্টা করব আগামীকাল। টাকা কই রে? 3 দিন হলো ভাত চড়াইনি ঠিক মতো, ডাক্তার কেমনে দেখাবি? গৌরীর চোখে অশ্রু চকচক করে ওঠে লণ্ঠনের আলোয়। গৌরী বলল, আমি কাকিমার কাছে যাই, দিনে তো সময় পাবো না। তার কাছে কিছু ধান চাই ধার, আর ঘরে যা আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। রহিমা কিছুটা রাগ করে বলল, না রে গৌরী, শীতের এই রাইতে কুয়াশার ভেতর যাস না, রাস্তা পিচ্ছিল, কেউ থাকেও না বাইরে এই সময়। আমি ঠিক আছি। গৌরী অবাধ্য কণ্ঠে বলল, তুমি ঠিক নাই মা, তুমি কি মরণ চাও? এই কথাটা বলে গৌরী নিজেই চমকে ওঠে। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কেটে যায়। রহিমা মৃদু হাসে, তুই এমন কথা বলিস না রে গৌরী, মরার ভয় আমার নেই। আমি তো আগেই অর্ধেক মইরা গেছি। আমি চাই তুই একটু ভালো থাক। মরার আগে তোরে যদি একটা কিনারায় তুলে দিয়ে যাইতে পারতাম। রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো। গৌরী চুপ করে যায়, শুধু তার মায়ের হাতটা নিজের বুকের উপর রাখে। তুমিই আমার কিনারা, তুমি থাকলেই আমি বাঁচি মা, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই, আর আমি কিছু চাইও না। বাইরে হঠাৎ বাতাস জোরে বয়ে যায়, দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। লণ্ঠনের আলো কাঁপে, ছায়া নড়ে দেওয়ালে। দূরে কুকুরের ডাক ভেসে আসে লম্বা করুণ। রহিমা শোয়া থেকে উঠে বসে, চৌকি থেকে নিচে নামতে চাইল, কিন্তু মাটি ঠান্ডা, তার জুতো জোড়াও ছিঁড়ে গেছে। তোমার কিছু লাগবে? গৌরী জিজ্ঞাসা করল। তুই একটু গরম জল আইনা দে, গলাটা হুকাইয়া গেছে। গৌরী চুলায় হাঁড়ি বসায়, কিন্তু আগুন ধরছে না। কাঠ ভিজে গেছে, ধোঁয়ায় পুরো ঘর ভরে যায়। গৌরী কাশতে কাশতে কপাল মুছে, তবু হাল ছাড়ে না। একটু আগুন ধরতে সে হাঁড়িটা বসিয়ে দেয়। জল গরম হতে থাকে,
আর সে তার মায়ের দিকেই তাকিয়ে থাকে। রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, গৌরী, মনে আছে তুই ছোট থাকতে তোরে পিঠা খাওয়াইতাম? এই সময় পিঠার গন্ধে পুরো বাড়ি ভরপুর থাকতো। গৌরী হেসে চোখ মুছে বলে, তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ হবে মা। রহিমা চুপ রইল, শুধু কাশতে থাকে। জল ফুটে গেলে গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয়। সাথে মুড়ি এনে তার মায়ের হাতে দিল। রহিমা কম্পিত গলায় বলল, তুই খাবি না? তোমার পরে খাবো মা। তুই সব সময় এমন বলিস, তোর পেটেও তো আগুন জ্বলে। গৌরী মিথ্যা হাসার চেষ্টা করে বলল, আমার পেটের আগুন ঠান্ডা, তোমার শরীরেরটা আগে নেভাতে হবে। রহিমা চোখ বন্ধ করে, কণ্ঠ আরো নিচু হয়ে আসে। তুই যদি একদিন মানুষ হইতি, আমি শান্তি পাইতাম রে। তোর সুবুদ্ধি আছে, মুখশ্রী ভালো, যদি একটু পড়াতে পারতাম। গৌরী বলল, আমি পড়ব না মা, পড়লে পেটে ভাত আসবে না। রহিমা দীর্ঘশ্বাস ফেলে। বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসে। লণ্ঠনের শিখা কাঁপে, যেন ভয় নিভে যাবে। গৌরী উঠে দরজাটা আটকায়, তারপর আবার তার মায়ের পাশে এসে বসে। রহিমা 3টা ঔষধ খেল। এরপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেলল। ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল, তুমি একটু ঘুমাও, আমি আছি। রহিমা দুর্বল কণ্ঠেই বলে উঠল, তুই যদি না থাকো আমি ঘুমাই কেমনে রে? আমি আছি তো মা, তোমায় ছেড়ে যাব না। রহিমা আর কিছু বলে না, শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায়। গৌরী তার মায়ের কপালে চুমু খায়, তারপর মাথা রেখে পাশে শোয়। বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে, দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যায় না। শীতের কামড়ে গৌরীর আঙ্গুল অবশ, তবু সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই মাটি ফেরে তার ভেতরে চলে যাবে। হঠাৎ লণ্ঠনের শিখা নিভে যায়। ঘরটা অন্ধকার, শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ। রহিমা ফিসফিসিয়ে বলল, মালকিন যদি বেতন দেয় তাইলে আমারে একজোড়া জুতো কিনা দিস, ঠান্ডায় মাটিতে পা রাখুন যায় না। এনে দিব মা। কিছুক্ষণ পরেই ঘরটা নিস্তব্ধ। গৌরীর চোখের জল গড়িয়ে পড়ে তার মায়ের আঁচলে। লণ্ঠন নিভে যাওয়ায় ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে। পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন, কিন্তু একটা মাটির ঘরে এক মেয়ে জেগে আছে, গৌরী। একটু পর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখল। নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী শান্তি পায়। তার কপালে হাত রেখে জ্বর দেখল, জ্বর কমেছে কিছুটা। গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে মাথা নিচু করে বলছিল, তুমি ঘুমাও মা, আমি তোমাকে ছাড়বো না কোনো দিন। ভোরবেলা পূর্ব আকাশের দিগন্ত রেখা তখন ম্লান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলায় রং নিচ্ছে। বাতাসে শিশিরের নরম গন্ধ, মাটির গন্ধে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা দিচ্ছে। চৌধুরী নিবাসনের দোতলার ঘরে ঘুম ভাঙল মীরের। চোখ খুলতেই জানালার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে। হালকা হেসে মীর উঠে বসল। মাথার কাছে রাখা ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। ঘরের ভিতরে হালকা ঠান্ডা বাতাসেরা খেলছে পর্দায়। গা ঝাঁকিয়ে মীর উঠে দাঁড়ালো। মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো। দূরে তাল গাছগুলোর মাথা কুয়াশায় ঢেকে গেছে। পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে। তার মনে পড়ল গত রাতে মায়ার জ্বর কমেছিল কিনা দেখতে পারেনি। হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভেতরে। নিঃশব্দে চাদরটা কাঁধে ফেলে দরজার কাছে গেল মীর। এরপর দাঁড়িয়ে পড়ল। ঘুরে একবার আহিরের হাতের দিকে দেখল। রাতে দুজন একসাথে ছিল। এরপর চলে যায় মায়ার ঘরের দিকে। মায়ার ঘরের দরজার সামনে এসে থামল। ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে।
দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখল জানালার আলো পড়েছে ঘরের এক কোণে। মায়া চুপচাপ ঘুমিয়ে আছে, পাশে রাফিদ। রাফিদ আধো ঘুমে, হয়তো সারা রাত জেগেছিল বোনটার পাশে। মায়া রাফিদের আঙ্গুল ধরে রেখেছে, যেভাবে ছোট্ট বাচ্চারা ধরে রাখে। মীর এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তার মুখে এক রাস কোমলতা ভেসে উঠল। চুপিসারে নিজের মনেই বলল, জ্বর কমে গেছে বোধহয়, ভাই যেহেতু পাশে, ভালোই। তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে করে বন্ধ করে দিল। কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো। আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না, এই ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকেই হাঁটল মীর। বাইরে তখন সকাল পুরোপুরি জেগে উঠেছে। চণ্ডীবটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠোন ঝাড়ছে। বাতাসে মৃদু ধুলো উড়ছে। উঠোনের পাশের নলকূপে একজন বালতি ভরছে। জল পড়ছে টুপটাপ শব্দ করে। পুকুর পাড়ে দাসীরা আছে, তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্নাবান্না করছে। মীরের চোখ পড়ল অশ্বশালার দিকে। সেখানে তার প্রিয় অশ্ব অগ্নিল বাঁধা। কালো রঙের সেই অশ্ব যেন সূর্যের আলোয় চকচক করছে। অগ্নিল মীরকে দেখেই মৃদু রেশা ছাড়ল, যেন অভিমান করে বলেছে, আজ এত দেরি কেন? মীর এগিয়ে গিয়ে ওর গলায় স্পর্শ করল। অগ্নিল নাক ঘষল তার কাঁধে। মীর হেসেই বলল, চল, আজ সকালে একটু ঘুরে আসা যাক বন্ধু। কিন্তু এখনই তার অশ্বে চড়া ঠিক হবে না। মায়ার কথা মনে পড়ল আবার, তবু অশ্বের গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে। তারপর একখানা কাপড়ে অগ্নিলের চোখ মুখ মুছে দিল। জল ভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল। আকাশের রং তখন আরো উজ্জ্বল হয়েছে। বাড়ির ছাদে কয়েকটা পায়রা বসে আছে। দিগন্তে সূর্যের প্রথম গোলক দেখা দিচ্ছে। মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল কুয়াশার চাদর সরছে ধীরে ধীরে। গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠছে নতুন দিনের টুরে। রান্নার গন্ধ ভেসে আসছে বাতাসে। মীর গভীরভাবে শ্বাস নিল, যেন এই নীরব সকাল, এই আলো, এই কুয়াশা সবই তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। হঠাৎ পেছন থেকে ডাক এলো, বাবু, চা দিব? মীর ঘুরে দেখল বুলবুল। মীর হেসে বলল, না বুলবুল, এখনই নয়, আগে একটু হাঁটতে যাব। তারপর আস্তে আস্তে পায়ে পায়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল। জলচর পাখিরা তখন ডানা ভিজিয়ে খেলছে। পুকুরের জলে সূর্যের প্রতিফলন কাঁপছে হালকা ঢেউয়ে। মীর থেমে দাঁড়ালো। তার চোখে একরাশ নীরবতা। বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেল। দিগন্তের দিকে তাকিয়ে মীর মৃদু স্বরে বলল, আজ দিনটা ভালো যাবে নিশ্চয়ই। সকালের পাখিরা তার কথার উত্তর দিল যেন সুরে সুর মিলিয়ে। আর অগ্নিল দূর থেকে একবার রিকশার ছেড়ে যেন জানিয়ে দিল, আমি আছি মীর। মীর হাসে। মীর তখন দেখল বাড়ির ভেতরে একটা মেয়ে প্রবেশ করেছে। তার মাথায় দীর্ঘ কাপড় টানা। মীর গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে আসে। গৌরী দাঁড়িয়ে যায়। মীর একবার এদিক ওদিক তাকিয়ে দেখল। এরপর প্রশ্ন করল, তুমি নিশ্চয়ই গৌরী? গৌরী নিশ্চুপ। আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। দুই হাতে শক্ত করে নিজের পোশাক নিজেই মুষ্টি করে ধরল। মীর দ্বিতীয়বার কিছু বলার আগেই গৌরী বলল, আমার কাজ আছে, দেরি হলে মালকিন বকবেন। দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঘরের ভেতরে। রান্নাঘরে শেফালি মাছ কাটছে, টালুকও আছে। গৌরী গিয়ে কাজে হাত লাগালো। টালুক তার দিকে তাকিয়েই বলল, তোর মায়ের এখন কি অবস্থা? শরীরটা ভালো? আগের মতোই আছে, আর একবার ডাক্তার দেখানো উচিত। তাহলে দেখা। আপনি এই মাসের বেতনটা দিলেই দেখাবো। শালুক নিশ্চুপ রইল। তার হাতে চায়ের পাতিল ছিল। নিচু স্বরে গৌরীকে বলল, সবাইকে চা দিয়ায়, উপরে মায়া আছে, ওকেও দিস। অতিথি আছে, তাদের দিতেও ভুলিস না। গৌরী মাথা আওড়ালো, আচ্ছা। গৌরী চা হাতে নিয়ে দোতলায় গেল। বাড়ির লোক,
অতিথি কোন দিকের ঘরে থাকে সে জানে না। স্থির হয়ে দাঁড়িয়ে একদিকে চলে গেল। একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজাটা হাট করে খোলা ছিল। গৌরী ভেতরে প্রবেশ করে। টেবিলের উপর চায়ের ট্রে রাখলো। এক কাপ হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো। আহির ঘুমাচ্ছে, চিত হয়ে, ডান হাতটা সোজা করে রাখা, গায়ে কম্বল। গৌরী চিনতে পারে। চায়ের কাপটা সে হাত থেকে রেখে দেয়। এরপর সোজা চলে যায় রান্নাঘরে। কিছুটা চা পাতা বেটে নিল, কুসুম গরম জল নিল। এরপর পুনরায় আহিরের ঘরে চলে আসে। ধীর স্থিরভাবে আহিরের হাতের পট্টি খুলে দেয়। ক্ষতস্থানটি পুনরায় পরিষ্কার করে দিল। বেটে আনা চা পাতা ক্ষতস্থানে দিল। পুনরায় পট্টি বেঁধে দিল। গৌরী মনে মনে বলল, নিশ্চয়ই বাড়ির অতিথি, খেয়াল রাখার মতো বোধহয় কেউ নেই, সবাই তো ব্যস্ত। এক কাপ চা টেবিলে রাখলো। বাকি চা ট্রেতে করে নিয়ে চলে যেতেই পেছন থেকে মলিন কণ্ঠ ভেসে আসে, গৌরী, আমার ক্ষত বিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য শুকরিয়া। গৌরী থমকে দাঁড়িয়ে পড়ল। আহির সজাগ? এতক্ষণ সব কিছু টের পেয়েছে? গৌরী বুঝতে পারল না। নিজের কাজেই নিজের জন্য লজ্জিত হচ্ছে, কিন্তু এখানে লজ্জার কি আছে? একজন অসুস্থ ব্যক্তির সেবা করা উত্তম কাজ। গৌরী ঘর থেকে চলে যেতে চাইল। আহির ফের দাঁড় করিয়ে বলল, আমার হাতের পট্টি ভালো করে পেঁচানো হয়নি, খুলে যাবে, এটা ঠিক করে দিয়ে যাও। গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো। ট্রেটা রাখলো। আহির পাশে খাটে উবুড় হয়ে শুয়ে আছে। হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল। গৌরী পা আধ ভাঁজ করে বসে হাতের পট্টি খুলে ফেলল। আহির তখন বলল, আমি এতক্ষণ সজাগ ছিলাম, চোখ আধ খোলা ছিল, আমি তোমাকে আগেই দেখেছি, বাধা দেইনি, ভালোই লাগছিল তোমার যত্ন। গৌরী চুপচাপ তার কাজ করলো। আহিরের কোনো কথার প্রতিক্রিয়া করলো না। গৌরী উঠে দাঁড়ালো, যাওয়ার জন্যই। আহির শোয়া থেকে উঠে দাঁড়ালো। গৌরীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি কথা বলতে পারো না? গৌরী পাশ কেটে যেতে চাইল। আহির হাত বাড়িয়ে বাধা দেয়, জবাব না দিয়ে কোথায় যাচ্ছ? তুমি সত্যিই কথা বলতে পারো না? কোনো জবাব নেই গৌরীর। কথা বলতে না পারলেও একটা সুবিধা আছে, সুন্দরী মেয়েরা রঙ্গে ঢঙ্গে কথা বলে, কথা শুরু করলে থামেই না, মশার মতো ভন ভন করতেই থাকে। গৌরী এবারও চুপচাপ। আহির পুনরায় বলল, থাক, তোমাকে বিরক্ত করব না, তোমার কাজ করো, দরকার পড়লে আমি তোমার সাথে কথা বলে নেব। গৌরী চলে যায়। আহির একা একা হাসল। সকাল গড়িয়ে যায়। মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ। রাফিদ উঠিয়েছিল। শেফালি এসে গরম দুধ আর রুটি সাথে ভাজি দিয়ে গিয়েছিল, সকালের খাবার। তার মনটা উদাসীন। সে জানে পুরোপুরি সেরে উঠলেই বিয়ের আয়োজন শুরু হবে। তাকে একজন অজানা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এ বিয়েতে রাজি হতেই হবে। তার ঘরের দরজাটা খোলা ছিল। গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করল। মায়া গৌরীকে দেখে বলল, তুই এখানে? মায়ের শরীরটা ভালো না, তাই আমাকেই আসতে হলো। শুনেছি তোর শরীরও ভালো না, এখন কি অবস্থা? ঠিক আছি। দেখে মনে হচ্ছে অনেকদিন ঘর থেকে বের হস না, চল বাইরে থেকে ঘুরে আসবি। কোথায় যাব? কোথায় আর, পুকুর পাড়ে। মায়া রাজি হলো। দুজনে পুকুর পাড়ে গেল। পুকুর জলে হাঁস মনের মতো সাঁতার কাটছে। নীরব জল ওদের সাঁতারে ঢেউ তুলছে। সূর্যের কিরণ পড়ছে জলে, যা জল থেকে তার আলো প্রতিফলিত হলো গৌরীর মুখে। দৃশ্যটি দেখল আহির। রাফিদ, মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে। তিনজনের হাতেই সিগারেট। গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয়। মায়া পুকুর ঘাটে শেষ সিঁড়িতে নামল। গৌরী উপরেই দাঁড়িয়ে রইল। আহির তখন মীরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হয়। গৌরীকে শুনিয়ে শুনিয়ে সে এটা ওটা বলতে থাকলো, কিন্তু মীর সেসব না শুনে মায়ার দিকেই দেখছে। তখন মায়া শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাস তার সামনে উপস্থিত হয়। মীরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায়। অতঃপর এখন দেখছে মায়াকে। হাস্যোজ্জ্বল মুখ তার। জ্বর নেই বলেই ধরে নিল মীর।
আহির এটা ওটা বলতে বলতে পেছন থেকে সরতে থাকলো বেখেয়ালি ভাবে। ঘাটের ওপর থেকে নিচে সিঁড়ি বয়ে গেছে। আহির আর একটু পেছনে গেলেই পড়ে যাবে। মীর মায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে নিতেই সে পা পিছলে পড়ে যেতেই গৌরী চেঁচিয়ে হাত এগিয়ে দিয়ে বলল, এই সামলে। মীর ধরে ফেলে আহিরের আরেকটি হাত। মায়া আতঙ্কিত হয়ে উঠল। রাফিদ দৌড়ে আসে। আহির স্তব্ধ হয়ে গেল। মীর বলল, এখনই পড়ে যেতিস, মন থাকে কই, চল এখান থেকে। তারা তিনজন চলে যায়। আজ শুক্রবার, জুম্মার দিন। জোহরের আজান এখনো পড়েনি। আজান দিতে দিতে এখনো 15 মিনিটের মতো বাকি। শুক্রবার বলে আহির আজ বাইরে বের হয়নি তদন্ত করার জন্য। চৌধুরী বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে। রাফিদ রেলিং ধরে প্রকৃতি দেখছে। আহির বেতের চেয়ারে বসা, তার সামনে মীর। মীর একটা সিগারেট ধরিয়ে বলল, জানিস রাফিদ, মোহিনী ওর সিদ্ধান্ত জানিয়েছে। সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে, ভাবতেই অবাক লাগছে। রাফিদ বলে উঠল, কি বলছিস? সত্যি বলছিস নাকি? আমি মিথ্যে বলবো কেন? ও চিঠিতে ওর উত্তর জানিয়েছে। চিঠিটা আমার কাছেই আছে, তুই দেখতেই পারিস। আহির বলল, ভালোই হলো, প্রেমে সফল হ, বিয়েটা শিগগিরই করে নে, আমি যাতে দেখে যেতে পারি। তাদের কথোপকথন শুনে নেয় মায়া। গৌরী আর সে ছাদে এসেছিল কাপড় শুকোতে দেওয়ার জন্য। মায়ার ভেতরটা ভেঙে গেল। গৌরী মায়ার অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারল। তারপর তাকে নিয়ে ছাদ থেকে চলে যায়। আহির, রাফিদ, মীর জুম্মার নামাজের জন্য গোসল শেষে তৈরি হয়ে নেয়। আহির কালো রঙের পাঞ্জাবি পরল। মীর এবং রাফিদ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয়। মীর তার ঘর থেকে বের হতেই দেখল ফ্লোরে কিছু একটা পড়ে আছে। একটা ভাঁজ করা পৃষ্ঠা। হাতে তুলে নিল পৃষ্ঠাটি। এটা সেই চিরকুট সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা লোক দিয়েছিল। মীর চিরকুটটি ড্রয়ারে রেখে দিল। তখন মনে পড়ে চিরকুটে একটি চিত্র আঁকা ছিল, যেটা সেদিন বোঝা যায়নি অন্ধকারের জন্য। মীর ড্রয়ার খুলে চিরকুটটি খুলল। চিত্রটি দেখল একটি পুরনো প্রাসাদ। আশ্চর্যের বিষয় হলো প্রাসাদটা ঠিক উত্তরপাড়ার সেই প্রাসাদটির মতনই। মীর স্তম্ভিত হয়ে গেল। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। জুম্মার নামাজ শেষে সবাই সরু পথ ধরে বাড়ি ফিরছে। রাফিদ, মীর ও আহির সবাই একই পোশাকে, পাঞ্জাবি। সকলের মাথায় সাদা টুপি, কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা, সাদা রঙের রুমাল। আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল, আপনাকেও খুব সুদর্শন দেখাচ্ছে, একদম আমার রাফিদ ভাইয়ার মতো। আহির প্রতিক্রিয়ায় শুধু মায়ার মাথায় হাত রেখে বলেছিল, দুষ্টুমি একটা, তুমিও কিন্তু ভারী মিষ্টি, একদম আমার ছোট্ট বোনের মতো। মায়া হেসেছিল। মীর পথে আসতে আসতে বলল, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, যাই মায়ের কবরটি জিয়ারত করে আসি। রাফিদ এবং আহির তার রেশ টেনে বলল, আমরাও যাব। বলে তিনজন জমিদারদের পারিবারিক কবরস্থানের দিকে হাঁটল। কবরস্থানের ভেতরে জুতো খুলে তিনজনেই প্রবেশ করে। মীর সহ সকলে কবর জিয়ারত করে। মীরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটাই কি প্রকৃতির নিয়ম? মানুষ তার স্মৃতি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কেন দুনিয়ার সময়টা আরেকটু দীর্ঘ হয় না? প্রশ্নটা যেন মীরের মনে ঘুরপাক খাচ্ছিল। জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথের দুই ধারে ধান ক্ষেত, ধানের ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে। কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে, কিছু পাখিরা দল বেঁধে উঠছে। পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে। আহির এবং মীরের কাছে প্রতিটি দৃশ্যই যেন মুগ্ধকর মনে হলো। মীর বলল, ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যাই। রাফিদ মীরের রেশ টেনেই বলল,
তোকে এখানে থাকতে তো কেউ বারণ করেনি, থেকে যা। মীর হেসে জবাব দিল, ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে। আলিমনগর নয়, দুনিয়া থেকেই চলে যেতে পারি। বলেই মৃদু হাসে। কিন্তু রাফিদের কাছে বাক্যটি ভালো লাগেনি। আহির মীরের দিকে তাকিয়ে বলল, আমরা বন্ধু, আমাদের বন্ধুত্বের পথ চলা সবে শুরু হয়েছে। একসাথে আমরা অনেক পথ চলব, অনেক ইচ্ছে আছে, আর তুই এসব বলছিস? মীর বলল, তোদের দেখছি রসিকতা করেও কোনো কথা বলা যাবে না। কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায়। আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন বৈঠকখানায়, তার সাথে থমাসন। রাফিদ ও আহির এসেও তাদের সাথে যোগদান দিল। আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার। আমজাদও কদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত। আহির ও রাফিদের সাথে আলাপ সমালোচনায় মশগুল হলো, কিন্তু মীর সেখান থেকে চলে যায়। পিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠতেই সামনে পড়ে মায়া। মায়া আজ শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়ি, সাথে চুলগুলো খোলা রেখেছে, কপালে ছোট্ট একটা টিপ। মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো। মীর চোখ তুলে তাকায় মায়ার দিকে। দুজনে মুখোমুখি। মীর মলিন কণ্ঠের সাথে রসিকতা টেনে বলল, রূপসীর রূপ যে মাশাল্লাহ, দেখলেই বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহ। মস্করা করছেন? আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ মস্করা করে? পাপ হয়। আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন, তাতে পাপ হয় না? মোটেই না। আমি কখনো একাধিক মেয়েদের মন নিয়ে খেলা করিনি। সত্যি কথা বলতে আমার জীবনে আমি 5 জন নারীর সাথে কথা বলেছি। মায়া শান্ত স্বরে বলল, হিসেব আছে দেখছি। বরাবরই আমি হিসেবে পাকা। তা 5 জন নারীর মধ্যে তারা কারা? বীর বলে উঠল, একজন আমার মা, একজন ছোট মা, একজন দাদি, আর একজন তুমি। মায়া ভ্রুকুঞ্চিত করল। 4 জন হলো, আর 5 নাম্বার কে? বীর বেশ উৎফুল্ল হলো। এরপর নিমেষেই আবার নীরব হয়ে বলল, আছে একজন, তবে তার নাম এখনই বলা যাবে না, সময় হলে ঠিকই জানতে পারবে। মায়া মনে মনে নিশ্চিত হলো 5 নম্বর মেয়েটি নিশ্চয় মোহিনী, কিন্তু শব্দে প্রকাশ করল না। তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল। নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের নাম শোনা যেন ছুরির মতো ধারালো। মায়াকে চুপচাপ দেখে মীর বলল, কি হলো, চুপ করে আছো যে? মায়া এবার ক্ষিপ্ত হয়ে বলল, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে, সরুন সামনে থেকে। মীর বলে উঠল, সামনে থেকে সরবো কেন? পাশেই তো জায়গা আছে, ওখান থেকে যাও। দেখো আবার পড়ে যেও না কিন্তু। তাহলে ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখনো আসেনি। মায়ার আগে গজগজ করতে করতে বলল, আমি পড়ে গেলে আমি সামলে নিতে পারবো। পারবে না রূপসী? মীর কথা শেষ করতে না করতেই মায়া পাশ কেটে যেতে চাইল। তখনই পা পিছলে মায়া পড়ে যেতেই মীর ধরে ফেলল। মায়া বিমোহিত হয়ে উঠল। মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বলল, বললাম না নিজেকে সামলে নিতে পারবে না। মায়া দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল। সবাই যে যার মতো কথা বলছে, তাদের দিকে কেউ ঘুরেও তাকায়নি। মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর মীরকে বিব্রতকর অবস্থায় দেখেছে, কিন্তু কেউ দেখেনি। এটাও কি সম্ভব? কারো নজর এদিকে আসলো না, নাকি তারা দেখেও না দেখার ভান করছে? মায়ার মনে হলো তারা অদৃশ্য একটা দেওয়ালের মাঝে, যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না, অথচ তার ধারণা সবাই দেখে। কিন্তু কোনো এক কারণে সবাই চুপ থাকে। এর কোনো ব্যাখ্যা সে পেল না। আহির তার হাতের পট্টি খুলে ফেলেছে, যন্ত্রণা এখন নেই আর।
তাকে বের হতে হবে সত্যের সন্ধানে। মিলনকে কারা হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে। সন্দেহের চোখে প্রথমেই আমজাদ এবং তার বাড়ির সকলে। রাফিদকেও সন্দেহ করছে আহির, তবে এখন পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য সে পায়নি। বিকেলের দিকে সে অশ্ব নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায়। সবকিছু বেশ তাৎপর্যপূর্ণভাবেই দেখছে। সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটি উক্তি আছে, অপরাধী যতই চালাক হোক না কেন, অপরাধ শেষে প্রমাণ সে রেখেই যায়। সেই প্রমাণের খোঁজেই যেন আহির। শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয়। এই সকাল শুরু হলো তো এই শেষ। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিমে দেখল সূর্য বিদায় নিচ্ছে। আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যার আড়ালে। অশ্বের লাগাম টেনে জমিদারের তাঁতশালার দিকে গেল। সবাই বাড়িতে চলে যাচ্ছে। ছুটি হয়েছে মাত্রই। আহির পুনরায় অশ্বের লাগাম টানল। অশ্ব ছুটছে অজানা পথে। তখন আহিরের সামনে একটি গাড়ি এসে থামে। তারই গাড়ি। গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ। স্যার, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি। কি খবর শুনি? মিলনের লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছিল তো, রিপোর্ট এসেছে। কি এসেছে রিপোর্টে? আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটাই থেতলে ছিল, ভালোভাবে দেখতে পারিনি। রিপোর্টে এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে। কি বলছো? আহির স্তব্ধ। কেসটি আরো জটিল হয়ে গেল। হ্যাঁ স্যার। আহির কিছু বলল না। গভীর রাত। একটা মেয়ের চিৎকার। বন্ধ গুদাম ঘর। পরদিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যায়। আহির এর আগেও অনেক কেস সমাধান করেছে, মার্ডার কেস। তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক। চোখ উঠিয়ে নেওয়া হয়েছে। অরুণ আবারও বলল, স্যার, মিলনের চোখ সাথেই ছিল। এই বললে সাথে ছিল না, এখন বলছো সাথে ছিল। স্যার, আমি বলতে চাইছি চোখ তুলে নিয়েছিল ঠিকই, কিন্তু যেদিন ওর লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল। গ্রামের দারোগা তাই বলেছে। অরুণ চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসে। আহির একটা টং দোকানে বসে চা চাইল দোকানের কাছে। ততক্ষণে সে একটা নোটবুক বের করল। কিছু লিখল, যেন হিসেব মেলাচ্ছে। আহিরের তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। ঘুরে তাকালো চারপাশে। হেলে পড়া সূর্যের দিক ঘুরে একজন দাঁড়িয়ে আছে, বেশ কিছুটা দূরে। তার দৃষ্টি আহিরের দিকে। বেশ মোটা তাজা একজন লোক, সাথে একটি অস্ত্র। আহির বিস্ময়কর হয়ে গেল। নিশ্চয়ই ইনি সাধারণ কেউ নন। গ্রামের সাধারণ মানুষের কাছে তো অস্ত্র থাকাটা অসম্ভব এবং নেই। তবে ইনি কে? আহির চাই চুমুক দিল। নোটবুক পকেটে রাখলো। চা অর্ধেক পান করলো, বাকিটা ফেলে দিল। দোকানের পাওনা পরিশোধ করলো। এরপর সেখান থেকে বের হয়ে অনুসরণ করা লোকটি তার অশ্বে চেপে বসল। সাথে তীর ফলক। আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুড়ল। তীরটা এসে মাটিতে বিদ্ধ হয়। আহির তীরটার কাছে গেল। তীরটির সাথে একটা চিরকুট। সে খুলে দেখল, তাতে লেখা, নিশিরপুর কবরস্থানে আসো, আমাকে অনুসরণ করে সোজা চলে আসো। লোকটির দিকে ঘুরে তাকালো। লোকটি গায়েব। আহির হকচকিয়ে গেল। এরপর সে তড়িঘড়ি করে অশ্বপৃষ্ঠে চেপে বসে। তার সামনের দিকের পথে যেতে থাকে। নিশ্চয়ই লোকটি এই পথে গেছে বলেই নিশ্চিত হলো। অজানা পথ। চারপাশে শুধুই গাছপালা, বাড়িঘরও নেই, শুনশান। বেশ কিছু দূর যাওয়ার পর আহির থামল। তার সামনে একটা কবরস্থান। নির্জন নিহারিকা জায়গাটা।
এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদয়ের ধুক ধুক শব্দ নিজের কানে এসে বিঁধছে। আহির চোখ তুলে তাকায় চারদিকে। কোথাও লোকটির ছায়া নেই। সে অশ্ব থেকে নেমে হেঁটে সামনে গেল। চারিদিকে কবর। কবরগুলো লতা পাতায় পেঁচিয়ে গেছে। সামনে যেতেই আহিরের সামনে পড়ল সেই অচেনা লোকটি। মাথায় পাগড়ি, তবে মুখ খোলা, শ্যামবর্ণ গায়ের রং। বৃদ্ধা হবে লোকটি, তবে বয়স আন্দাজ করা গেল না। লোকটার হাতে একটা মশাল। আহির জিজ্ঞাসা করল, আপনি কে, আর এখানে কেন আমাকে আসতে বলেছেন? লোকটি নিরুত্তর। আহির বিরক্ত স্বরে আবারও জিজ্ঞাসা করল, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? লোকটি তখন গম্ভীর মুখে বলল, আমার সাথে এসো। বলে একটি কবরের দিকে গেল। দাঁড়ালো কবরটির নিকট। আহির বিমোহিত হয়ে বলল, কার কবর? রশিদ তালুকদারের। কে উনি, আর আমাকেই বা এসব বলছেন কেন? লোকটি বলল, এখানে রশিদ তালুকদারের কবর এবং ওনার বংশের অনেকেরই কবর। তো আমার প্রশ্ন হলো, তার কন্যা ফারদিনা কোথায়? ফারদিনার হবু স্বামী কোথায়? তাদের খোঁজ আজও কেন পাওয়া যায়নি? আহির অবাক হলো। সেসব আমি কি করে জানবো? তুমি জানো না, তবে তোমাকে খুঁজে বের করতে হবে। আহির এবার বিরক্ত হলো। অদ্ভুত, এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না, খোঁজ কিভাবে করব? এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যানার বইটি পড়তে হবে। ওই বইটিতে সব আছে। দেরি করো না, যাও বইটি পড়ো আর এদের খুঁজে বের করো। আহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, বইটি তো অনেক আগের, তখনকার কেউ তো বেঁচে নেই। সেটা আমিও জানি, কেউ বেঁচে নেই। বেঁচে না থাক, লাশ তো থাকবে। আমার ওই লাশই চাই। আপনি তা দিয়ে কি করবেন? সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আগামীকাল দিঘির পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। আজ রাতের মধ্যে বইটি পড়ো। বলেই লোকটি আহিরের হাতে মশালটি ধরিয়ে দিয়ে চলে যায়। আহির ঘন্টা দুয়েক পর জমিদার বাড়ি পৌঁছে যায়। ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে। পাশেই একটা টেবিলের ওপর দ্য সাইলেন্ট ম্যানার বইটি রাখা। আহিরের দৃষ্টি গেল সেই দিকে। বইটি হাতে নিল। তার ঘরের দরজা খোলাই ছিল। মীর ও রাফিদ উপস্থিত হলো তার ঘরে। তারাও চেয়ার টেনে বসে। মীর বলে উঠল, তুই বইটি পড়বি নাকি? আহির নিচু স্বরে বলল, পড়ে দেখি কি আছে এতে। শব্দ করে পড়, আমরাও শুনি, বলল রাফিদ। আহির বইটির প্রথম পাতা উল্টিয়ে দেখল প্রথম পৃষ্ঠা ফাঁকা। উৎসর্গ বলতে কিছুই নেই। এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো। সেখান থেকেই লেখা শুরু। আহির পড়তে শুরু করল। 1870 সাল। আকাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি। কুয়াশার আস্ত চাদরে ঢাকা ছিল আলিমনগর গ্রামের দিগন্ত। পূব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে। গ্রামের মানুষজন জেগে উঠছে ধীরে ধীরে। কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি। রশিদ তালুকদারের পূর্বপুরুষদের গড়া বাড়িটি। দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার রশিদ তালুকদার। মাথায় সাদা পাগড়ি, পরনে হালকা ক্রিম রঙের ধুতি, পাঞ্জাবি হাতের উপর ছড়ি। বয়স এখন 55, কিন্তু চেহারায় বয়সের ক্লান্তি নয়, বরং রাজকীয় গাম্ভীর্য। তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি, যেন প্রতিটি জিনিসের দাম জানেন, এমনকি মানুষেরও। উঠোনে ব্যস্ততা তখন চরমে। দাসীরা গামছা হাতে জল টানছে, রাঁধুনি গরম দুধ বসাচ্ছে, আর এক পাশে গৃহ পরিচারিকা নাসির কাজের ফরমাস নিচ্ছে। তালুকদারের 4 ছেলে। রায়ান তালুকদার বড় ছেলে, কঠিন স্বভাবের, বাবার মতোই গম্ভীর।
তার কণ্ঠে আদেশ থাকে, কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না, থাকে কর্তৃত্ব। মেজ ছেলে আরিফ তালুকদার, হিসেবি মন, কিন্তু মনটা নরম। জমির খাতা খতিয়ান হাতে নিয়ে বসে থাকে প্রায়। আদিব তালুকদার সেজ ছেলে, আগুনের মতো, নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না। গ্রামীণ মানুষের পাশে থাকতে চায়, বাবার চোখে যেটা বড় অপরাধ। সায়েম তালুকদার ছোট ছেলে, সদ্য যৌবনে পা দিয়েছে, মিষ্টি হাসি, চঞ্চল স্বভাব। বড় ভাইদের ছায়ায় থেকেও নিজের দুনিয়া সাজাতে জানে। আর তাদের একমাত্র বোন ফারদিনা, এই বাড়ির রোশনাই। লালচে গোলাপি জামদানি পরে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে। গত সপ্তাহ খানেক হয় 21-এ পা ফেলেছে। পূবের আলো পড়েছে তার মুখে, মনে হয় যেন সকালের সূর্যটা তারই জন্য ওঠে প্রতিদিন। এই সকালটা অন্য দিনের মতো নয়। বাড়ির ভেতরে একটা অস্থিরতা ঘুরছে। খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শক আসবে জমিদারির খাজনা দেখতে। গত বছর খরায় ফসল নষ্ট হয়েছে, অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি। এই নিয়ে তালুকদারের মন ভারী। তালুকদার নিচে নামে। রায়ান নিচে এসে বাবাকে সালাম করলো। রশিদ বললেন, আজ খবর নিও সবার, কে কতটুকু বকেয়া রেখেছে। আরিফ মাথা নাড়ল, কিন্তু আদিব চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিচু গলায় বলল, আব্বা, গ্রামবাসীরা তো এবছর খুব কষ্টে আছে, অনেকের ঘরে চাল নেই, একটু সময় দিলে ক্ষতি হবে না। রশিদ মুখ তুলে তাকালেন, তার দৃষ্টি যেন তলোয়ার। রাজত্বে দয়া দেখালে রাজ্য টেকে না আদিব। যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন? আদিব আর কিছুই বলল না। সে জানতো বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ঢালা। তবুও ভেতরে ভেতরে কিছু একটা জ্বলে উঠেছিল তার মধ্যে। সেই সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো, চোখে কৌতূহল আর মায়া। সে বলে উঠল, আব্বা, ওরা তো মানুষ, খাজানা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারেন না? রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। জমিদারি শুধু রাজত্ব না, দায়িত্ব। রাজস্ব না দিলে আমার নিজেরই শাস্তি হবে। এই রাজনীতি তুই বুঝবি না। ফারদিনা চুপ করে গেল, তবুও তার চোখে একটা প্রশ্ন রয়েই গেল। মানুষের প্রতি দয়া করা কি তবে অপরাধ? উঠোনে সায়েম ছোট ভাইদের সঙ্গে হাসতে হাসতে এলো। সায়েম আদিবকে লক্ষ্য করেই বলল, আদিব ভাই, তুমি আবার খাজনা নিয়ে ভাবছো? তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেতে এতদিনে। সবাই হেসে উঠল, কিন্তু আদিবের মুখেও হাসি ফুটল না। দূর থেকে শিঙা বাজল, দরবার বসার সংকেত। দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগলো। চেয়ার, টেবিল, পিঁড়ি আর এক পাশে জল ভরা কলস। দরবার বসলো পুরনো আম গাছের তলায়। গ্রামের কয়েকজন বৃদ্ধা এসে দাঁড়ালো, হাতে টাকা পয়সা আর চালের বস্তা। তাদের মুখে ভয়, চোখে আশা। প্রথমে এলো বুড়ো মজিদ মিয়া, পা কাঁপছে, হাতে 2 মণ চাল। সাহেব, এইটুকুই পারলাম আনতে, আর কিছু বাকি নাই ঘরে। রশিদ ছড়ি ঠুকে বললেন, চাল কম, নিয়মে চলবে না। তার যেন বরাবরই করা হিসাব। আদিব এগিয়ে এলো। আব্বা, মজিদ মিয়া একা থাকে, ওর পুত্র মারা গেছে গত বছর, বাকি চালটা মাফ করে দিন। সবাই চুপ, বাতাস ভারী হয়ে গেল। রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, ওর এই বছরের খাজানা অর্ধেক মাফ। মজিদ চোখে জল নিয়েই বলল, আল্লাহ আপনাকে সুখে রাখুক তালুকদার সাহেব। আদিবের মুখে হালকা হাসি ফুটল। ফারদিনা বারান্দা থেকে দেখছিল দৃশ্যটা।
তার চোখে এক অদ্ভুত তৃপ্তি। দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল। বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে। ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল। বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের। আদিব এসে পাশে দাঁড়ালো। তুই আবার ফুল তুলছিস? ফারদিনা মৃদু হাসল। ফুলে মন ভালো হয়। সকাল থেকে সবাই এত কড়া কড়া কথা বলছে, একটু শান্তি দরকার। আদিব বলল, আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা, আছে শুধু হিসাব। ফারদিনা তাকালো ভাইয়ের দিকে, তারপর চুপচাপ ফুলের ঝুড়ি হাতে চলে গেল ভেতরে। বাড়ির পূবের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে। দূরে পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া। বাতাসে একটা মৃদু সুর ভেসে আসছে। পুকুর ঘাটে কেউ ভাটিয়ালি গাইছে। মাঝি নাও ছায়রা দেরে, সময় তো আর নাই। রশিদ তালুকদার দোতলার জানালা থেকে নিচে তাকিয়ে রইলেন। তার মুখে এক ছায়াময় ভাব। তিনি জানেন তার রাজত্ব এখনো টিকে আছে, কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। রাত নামছে, কুয়াশা নামছে বাড়ির ছাদে। আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ি যেন এক রহস্যে ঢাকা, যেখানে রাজত্ব আছে, আছে ক্ষমতা, কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথায়। ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছে। পেঁয়াজ পড়েছে হালকা গোলাপি রেশমের শাড়ি, পারে সূক্ষ্ম সোনালি বর্ডার, যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে। কাঁধে লেগেছে হালকা সাদা চাদর, যার উপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে। হাতে সোনার ছোট্ট কড়া, কানের দুলও ছোট কিন্তু মাধুর্যে ভরা। পায়ে হালকা নিলাম আর চুল খোলা। প্রকৃতির বাতাসে নরমভাবে দুলছে। সেই পোশাকে ফারদিনাকে মাঠের চাঁদের আলোয় আরো রহস্যময় ও সুন্দর দেখাচ্ছে। আলিমনগরের রাতটা আজ রূপালী। চাঁদ যেন গাছের ডালে বসে। মাঠ জুড়ে দুধে ভেজা আলো ঢালছে। দূরের নদী নিঃশব্দ, কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক, আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর। সেই সুরে এমন কিছু ছিল যা ফারদিনার বুকের গভীরে নাড়া দিল। জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ শুনে রইল। মনে হচ্ছিল বাঁশিটা যেন কারো নাম ধরে বাজছে, তারই নাম। কে বাজাচ্ছে? কোথা থেকে আসছে এই সুর? তার মনে অনেক প্রশ্ন জমল। সে জানে না, শুধু জানে এই সুর তাকে ডাকছে। চোখে এক চমক নিয়ে ফারদিনা আলতো করে দরজা খুলল। বাড়ির পেছনের দরজা। চাঁদের আলোয় পা টিপে টিপে নামলো সিঁড়ি বেয়ে। বাতাসে বেলি ফুলের গন্ধ। পাখিরা ঘুমিয়ে আছে। আকাশে তারার ঢল। বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো সে। দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে। হাতে বাঁশি, মাথায় পাগড়ি, মুখে আলো পড়ছে না, শুধু চাঁদের আলোয় ভেসে উঠেছে এক রহস্যময় ছায়া। ফারদিনা গিয়ে থেমে গেল। হৃদস্পন্দন যেন বাঁশির সুরের সাথে তাল মেলাচ্ছে। সে আস্তে বলল, কে তুমি? বাঁশিওয়ালা তখনও কিছু বলল না, শুধু বাঁশি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল। সেই সুরে ছিল এমন এক শান্তি, এমন এক ডাক, যা ফারদিনাকে আকৃষ্ট করল। ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞাসা করল, কে তুমি? যুবকটি বলল, আমি রাখাল বাঁশিওয়ালা।